আরবিট্রেজ কি ওর্থওয়াইল, মানে এটা কি পসিবল, এটা কি সম্ভব ফর মেক্সিকান ইনভেস্টরস, মেক্সিকান বিনিয়োগকারীদের জন্য হু হ্যাভ পেসোস টু ইনভেস্ট, যারা পেসো ইনভেস্ট করবে, হু হ্যাভ পেসোস টু ইনভেস্ট, যারা পেসোতে ইনভেস্ট করে, এক্সপ্লেইন ইউর আনসার, তোমার আনসারটা এক্সপ্লেইন করো। তাহলে এখানে কি বলছে, কাদের জন্য পসিবল কিনা বলছে, ফর মেক্সিকান ইনভেস্টরদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু আমেরিকান ইনভেস্টরদের জন্য প্রশ্ন করে নাই, মেক্সিকান ইনভেস্টরদের জন্য বলছে। আবার বলি, গিভেন দিস ইনফরমেশন ইজ কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ ওর্থওয়াইল ফর মেক্সিকান ইনভেস্টরস, মেক্সিকান বিনিয়োগকারীদের জন্য কি এই এই কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজটা পসিবল, ওর্থওয়াইল মানে যোগ্য, হু হ্যাভ পেসোস টু ইনভেস্ট, যারা পেসোতে বিনিয়োগ করে, হু হ্যাভ পেসোস টু ইনভেস্ট, যাদের আছে পেসো, যাদের পেসো আছে টু ইনভেস্ট বিনিয়োগ করার জন্য, যাদের পেসো আছে বিনিয়োগ করার জন্য। এবার বলতেছে এক্সপ্লেইন ইউর আনসার, তোমার আনসারটা ব্যাখ্যা করো। বলো আমাকে এখানে আমি কোন জায়গাটা তোমার প্রবলেমটা আছে যেখানে আমি তোমাকে বোঝাবো। স্যার এই যে এখানে ইনভেস্ট কোনটা নিব, মানে ওই টাকাটা কি দিয়ে করব? টাকার অ্যামাউন্ট দেওয়া নাই, তাহলে তুমি এখানে ধরে নিবা পেসো ধরে নিবা। মনে করো তুমি ধরে নিলা যে তোমার কাছে আছে 10 পেসো, ঠিক আছে, 10 পেসোস, 10 পেসোস ধরে তুমি অঙ্ক করা শুরু করবা। 10 পেসোতে তুমি তারপর কনভার্ট করবা স্পট রেটে, তারপর তুমি আবার বিনিয়োগ করবা আমেরিকাতে। আমেরিকার ইন্টারেস্ট রেট কত, আমেরিকার ইন্টারেস্ট রেট হলো 5%, 5%-এ বিনিয়োগ করবা। তারপর আবার তুমি ওইটাকে নিজের দেশে ফিরিয়ে আনবা তখন পেসোতে, সব পেসোতে কাজ করবা। আচ্ছা বুঝছো, ধরবো পেসো। পেসো ধরবা, হ্যাঁ পেসো ধরবা, মেক্সিকান পেসো ধরে কাজ শুরু করবা। স্যার ধরেন যদি আমি 100 পেসো ধরি, 100 ধরো, একটা 1000 ধরলেই ধরো, হবে? 1 লাখ ধরো, 10 লাখ ধরো, যা ধরো বেশি ধরলে পরে আবার শূন্য নিয়ে ঝামেলা হয়, এই জন্য আমি 10 পেসো হুম। ধরে করছি, যাতে অঙ্ক ভুল না হয়। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার এই অঙ্কটাতে কি আমার মানে আমার কান্ট্রি কি মেক্সিকো, মানে হ্যাঁ হ্যাঁ, তোমার কান্ট্রি মেক্সিকো, তোমাকে তো বলছে আচ্ছা তোমার তাহলে আছে, বলছে ইউ হ্যাভ পেসো, এই কথা বলা আছে, ইউ হ্যাভ পেসো, তোমার পেসো আছে টু ইনভেস্ট বিনিয়োগ করার জন্য। স্যার তাহলে তো এখানে ওই যে স্পট রেটটা মেক্সিকো রেটে এক ইয়া আছে, মানে ওয়ান ওয়ান সমান সমান ডলার, ডলারে 0.100, তাহলে স্যার এটা কি চেঞ্জ করতে হবে ভালো ইয়াটা একটা প্রশ্ন করেছো, চমৎকার একটা প্রশ্ন করেছো। আসলে আমি দেখতেছি এখানে আছে মেক্সিকান পেসো ওয়ান সমান ইউএস ডলার আছে কত, 0.100, আর আছে মেক্সিকান পেসো, এটা হলো স্পট রেট, আর আছে মেক্সিকান পেসো ওয়ান সমান ইউএস ডলার 0.098, এটা হলো ফরওয়ার্ড রেট। তো এই রেট দেওয়া আছে। এখন তুমি তোমার কাছে আছে হলো মেক্সিকান পেসো, ঠিক না? তাই তোমার কাছে আছে মেক্সিকান পেসো ফর ইনভেস্ট, যে মেক্সিকান পেসো কত, মনে করো 10 মেক্সিকান পেসো আছে টু ইনভেস্ট এবার ইনভেস্ট, ঠিক আছে, এই তোমার কাছে আছে বাবা। এখন রাখো, হ্যাঁ বাজার, এখন বাদ দাও, এখন বাদ দাও, আমি একটু পড়াই নিই, হ্যাঁ পরে বাদ দাও, যাও, চলো চলো যাও। তাহলে এবার আমাকে বলছে যে 10 মেক্সিকান পেসো আছে টু ইনভেস্ট, আসো ইনভেস্ট করি। স্টেপ 1 শুরু করলাম অঙ্ক। স্টেপ 1, এইটা হলো লেট, এটা ধরে নিছি আমি, এটা দেওয়া নাই, এটা অঙ্কের মধ্যে ধরে নিছি। স্টেপ 1 এসে কনভার্ট মেক্সিকান পেসো তুই যে 10, এটা হ্যাঁ মেক্সিকান পেসো 10, চিনি দে হ্যাঁ convert Mexican peso 10 to US dollar at the rate of maxi spot rate, Mexican peso 1 সমান US dollar 0.100, এই 0.100, ওকে। তাহলে এটা হলো স্পট রেটে করবো। তাহলে আমার আছে মেক্সিকান পেসো 10, তো আমি লিখলাম মেক্সিকান পেসো 10
এইটা কারেন্সি, ভিন্ন কারেন্সি, তাহলে গুণ হবে 0.100। তাহলে কনভার্টের দরকার মানে ওই ইয়েটা কোটেশন চেঞ্জ করার দরকার নাই, বুঝছো না? এই যে ডলার দিয়ে গুণ দিলাম, এটা ডলার, তাহলে এটা মেক্সিকান পেসো, এটা ডলার, এখানে কোটেশন চেঞ্জ করার প্রয়োজন নেই। মনে থাকবে, কোটেশন চেঞ্জ করতে হবে না এখানে। ক্লিয়ার হয়েছে নীলা? আর নীলা প্রশ্ন আরেকবার করছো? একটু বলেন। এই যে মেক্সিকান পেসো 10 ধরছি না, এই যে আমি নরমালি করে যাচ্ছি, আমি 10 মেক্সিকান পেসো, আমার এই যে এখানে যে এটার ভ্যালুতে আছে, আমি এটাকে চেঞ্জ করি নাই, চেঞ্জ করার দরকার পড়ে নাই, কারণ আমার এখানে দেখো এরকম বিষয়টা, 1 মেক্সিকান পেসো সমান $0.100, অর্থাৎ 10 মেক্সিকান পেসো সমান কত ডলার, মানে কনভার্ট করতেছি মেক্সিকান পেসোকে 10 মেক্সিকান পেসোকে ইউএস ডলারে কনভার্ট করছি, কনভার্ট মেক্সিকান পেসো 10 টু ইউএস ডলার, তারপরে আমার ইয়েটা এট দ্য রেট অফ কোন রেটে, এট দ্য রেট অফ মেক্সিকান পেসো 1 সমান $0.100, এই যে স্পট রেট, এই রেটে। এখন ভিন্ন কারেন্সি হলে গুণ হয়, তাহলে মেক্সিকান পেসো 10, আমার কাছে ছিল 10, তার গুণ দিলাম হলো এই ডলার দিয়ে, $0.100 এত ডলার দিয়ে, তাহলে আমার এখন বের হয়ে যাবে ডলার, ইউএস ডলার। গুণ দিলে যা হয় তাই অত ইউএস ডলার হবে। পরে ওই ইউএস ডলারকে আবার আমি কি করব, এই ইউএসএ তে নিয়ে ব্যাংকে রাখবো, ইউএসএর ব্যাংকেতে নিয়ে রাখবো। কয় মাসে কত দিনের জন্য রাখবো, অঙ্কের মধ্যে কত দিন আছে, 180 দিনের জন্য রাখবো। 180 দিন পরে সুদ আসল সহ আমি টাকাটা পাবো। ওই টাকাটা আমি করবো কি আবার এই মেক্সিকোতে ফিরিয়ে নিয়ে আসবো। কোন রেটে ফিরিয়ে আনবো, এই যে রেটে কনভার্ট করবো, এই যে ফরওয়ার্ড রেটে কনভার্ট করবো। স্যার এখানে যদি ডেজ দেয়া না থাকে? বুঝছো কিনা বলো তো, কোনো কনফিউশন? স্যার না স্যার, অঙ্কটা ঠিক তো ক্লিয়ার হয়েছে। আর কে যেন বলতে লাগছিল কি? স্যার আমি একটু লেট করে জিজ্ঞেস করছিলাম তো জানতেছিলাম স্যার এটা কত নাম্বার ম্যাথ স্যার এটা? এটা 7 নাম্বার অঙ্ক। তো আমাদের 7 কমপ্লিট। স্যার মনে করেন ফরওয়ার্ড রেট হ্যাঁ। 180 দিনের আর ইন্টারেস্ট রেট 1 বছরের, তখন স্যার কি করব? এরকম থাকবে না, বুঝছো, এরকম থাকার সম্ভাবনা খুব কম, তবে যদি থাকে, ভালো কথা বলছো তুমি, ভালো প্রশ্ন করছো, যদি এই 180 দিনের ইন্টারেস্ট রেটটা থাকে, তাহলে ওইটাকে তুমি করবা কি, না 1 বছরের ইন্টারেস্ট রেট থাকে, তাহলে ওইটাকে তুমি 180 দিনে কনভার্ট করে নিবা। 180 দিনে 180 কনভার্ট ডিভাইড 360 দিব? 360 ডিভাইডেড করবা আর 180 দিয়ে গুণ দিবা। হ্যাঁ, এই যে এটা করবা, Okay. 180 নিচে 360 ইন্টু ওই ইন্টারেস্ট রেটটা মনে করো 6%, 0.06, ঠিক আছে? তাহলে আমার এইটা 180 দিনের হয়ে গেল, 360 দিয়ে ভাগ দিছি, 1 দিনের বের হয়েছে, 180 দিয়ে গুণ দিছি, 180 দিনের সুদের হার বের হয়ে গেছে, জি ঠিক স্যার। আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে? নাই, তাহলে আমার 7 নাম্বার অঙ্ক চলে গেল, 7 বাদ। স্যার আমার 39 এর তো সমস্যা আছে স্যার। আচ্ছা, আমি লিখে রাখতেছি 39। আচ্ছা, এবার আসো 11। এই 11তে কি আছে? 11 পড়ি। Covered interest arbitrage in both direction. Assume that existing US 1-year interest rate is 10% and the Canadian 1-year interest rate is 11%. Also assume that the interest rate parity exists should the forward rate of the Canadian dollar exhibit a discount or premium if, আমি এগুলো করাইনি, আমি এখন ইন্টারেস্ট রেট প্যারিটি শেখাইনি, সো এটা লাগবে না, এটা পরে ইন্টারেস্ট রেট প্যারিটি শেখাইনি, তারপর এটা শেখাবো। বলো, আমি শুধু আরবিট্রেজ শিখাইছি, 3টা আরবিট্রেজ শিখাইছি, 3টা আরবিট্রেজের বাড়ি কাজ দিয়েছিলাম, সেইগুলো প্রবলেম হলে আমাকে বলবা। এরপর আমি 18 নম্বরে চলে যাই। 18, তাহলে মনে করো 11টা আমি আজকে ইন্টারেস্ট রেট প্যারিটি বুঝাবো, তারপরে 11টা তুমি আমাকে আগামী দিন প্রবলেম হলে জিজ্ঞেস করো, আদারওয়াইজ প্রবলেম না হলে তো ভালো। এবার 18
Assume that the 1 year in US interest rate is 11% and the 1 year interest rate in Malaysia is 40%. I assume that US bank is willing to purchase the currency of that country from you 1 year from now and a discount of 13%. Acha, would covered interest arbitrage be worth considering? Is there any reason why you should not attempt covered interest arbitrage in this assumption? ঠিক আছে, এটা ভালো একটা অঙ্ক। তাহলে 18 নম্বরে বলছে আমাকে যে ইউএস এর ইন্টারেস্ট রেট 11% ধরে নাও, আর বলছে 1 বছরের মালয়েশিয়ার ইন্টারেস্ট 40%। ঠিক আছে, দুইটা আমি জানলাম। এরপর বলতেছে ধরো ইউএস এর ব্যাংক উইলিং টু পারচেজ দ্য কারেন্সি অফ দ্যাট কান্ট্রি ফ্রম ইউ 1 year, তোমার কাছ থেকে 1 বছর পরে কিনতে চায় একটা ডিসকাউন্ট অফ 13%, 13% ডিসকাউন্টে কিনতে চায়। ঠিক আছে, তোমার কাছে 13% ডিসকাউন্টে এটা কিনতে চায়, তার মানে কেনার ক্ষেত্রে সে সুবিধা চায় এক কথা। এবার বলতেছে উড কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ বি ওর্থ কনসিডারিং, তাহলে কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ কি এখানে বিবেচনা করা যায় কিনা, ব্যবসাটা কি হবে কিনা। ইজ দেয়ার এনি রিজন হোয়াই ইউ শুড নট অ্যাটেম্প্ট কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ ইন দিস সিচুয়েশন, এখানে কোনো রকমের কোনো কারণ আছে কি যে কারণে তুমি আসলে কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ এইটাই যাবা না, এই পদ্ধতিতে তুমি ব্যবসায় নামবা না। ওকে, তাহলে আমরা দেখি অঙ্কটা করি। তো আমাকে বিনিয়োগ করার জন্য কত টাকা কিছু বলে টলে নাই, তো আমি একটা অ্যামাউন্ট ধরে নিতে পারি, $10 ধরে নিলাম, $10। হ্যাঁ, তাহলে $10 ধরে নেই। ওকে, তো $10 বিনিয়োগ করার জন্য আছে। লেট ফর ইনভেস্ট we have $10, ধরলাম $10 বিনিয়োগ করার জন্য আছে। তাই এবার আমাকে করা বলেছে যে 40% হলো মালয়েশিয়ার ইন্টারেস্ট রেট। ওকে, আর মালয়েশিয়ার ইন্টারেস্ট রেট 40%। ঠিক আছে, তাহলে কি লিখছেন? let for invest we have let for invest, আচ্ছা invest for investing we have $10, অথবা তুমি বলতে পারো to invest we have $10। তাহলে $10 বিনিয়োগ করার জন্য আমার কাছে আছে, তো আমি লিখলাম $10 ইন্টু $10 এটা আমি রাখবো হলো 1+i মানে আমার সুদের হার কত, সুদের হার কম্পাউন্ডিং ইন্টারেস্ট করবো, তো তাহলে সুদের হার 40% না, মালয়েশিয়ার হলো 40%, তাহলে মালয়েশিয়ার ব্যাংকে রাখি। মালয়েশিয়ার ব্যাংকে 11% হলো আমেরিকার ব্যাংকে রাখলে 11%, আর মালয়েশিয়ার ব্যাংকে রাখলে 40%, তাই তো। Malaysia interest rate in Malaysia is 40%. Okay. কিন্তু মালয়েশিয়ার ব্যাংকে যে আমি রাখবো, মালয়েশিয়ার ব্যাংকে রাখলে তো আমার ওই মালয়েশিয়ান কারেন্সিতে চেঞ্জ করতে হবে, তাই তো, ঠিক না? কিন্তু মালয়েশিয়ান কারেন্সিতে আমি চেঞ্জ করার জন্য আমার কি কোনো ক্লু দেওয়া আছে? ক্লু দেওয়া নাই, কিন্তু এখানে একটা জিনিস বলছে যে ফরওয়ার্ড রেট তো দেওয়া নাই এখানে স্যার। হ্যাঁ, কিন্তু একটা বিষয় এখানে বলছে ওরা যে you assume that US bank is willing to purchase the currency of that country from you 1 year from now at a discount of 13%, 13% ডিসকাউন্টে তোমার কাছ থেকে কিনতে রাজি। তাহলে 13% ডিসকাউন্টে যদি কিনতে রাজি থাকে, 13% ডিসকাউন্টে কিনতে রাজি, তাহলে এটাকে যদি আমি 0.40 40%, $10কে 40%-এ দেখি কত টাকা আসে। Here interest rate is Malaysia is 40%, Malaysia interest rate 40%,
40% ডিসকাউন্ট, 13% ডিসকাউন্ট দিলে 47, সরি 87 ইনটু 87 কত আসে দেখো তো, এটা অ্যামাউন্টটা কত হয়? 12.18 $12.18, $12.18, হ্যাঁ। তাহলে আমি বিনিয়োগ করছিলাম হলো $10, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট $10 না, তাহলে $10 বিনিয়োগ করছিলাম, $12.18 পাইছি, $10 বিনিয়োগ করছি, তাহলে ইন্টু 100 কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজের পার্সেন্টেজটা কত হয়? এটা হলো ইল্ড বের করতে, ইল্ড কত হয়? ইল্ড কত হয়? স্যার 21.8। 21.8। ঠিক আছে স্যার, এটা সলিউশন এটাই দেওয়া। 21.8%। আচ্ছা, এটা হলো বিষয়টা হয়েছে কি, এই আমার স্পট ট্রেড আর ফরওয়ার্ড রেট নাই বলে আমি এইভাবে করে করলাম। স্পট ট্রেড আর ফরওয়ার্ড রেট থাকলে আসলে আমি এটা করতে পারতাম না। এটা বিনিয়োগটা, এটা পুরো ট্রেডিংটাই হচ্ছে আমেরিকার ব্যাংকে, ঠিক আছে? আমেরিকার ব্যাংকে হচ্ছে, আমেরিকার ব্যাংকেই ওই এই অপরচুনিটিটা দিছে যে তুমি যদি এই মালয়েশিয়ান কারেন্সিতে যদি বিনিয়োগ করে তাহলে 8% সুদ দেওয়া হবে। আর এটা ভাঙানোর ক্ষেত্রে সে 87 মানে 13% ডিসকাউন্টে সে এটা কিনতে রাজি, ব্যাংক কিনতে রাজি 13% ডিসকাউন্টে। তো 13% ডিসকাউন্টে কিনলে পরে 100% থেকে 13% গেলে থাকে 87%। এই 87% দিয়ে গুণ দিয়ে আমি ওর ডিসকাউন্টিং অ্যামাউন্টটা, ভ্যালুটা বের করলাম, $10 ডিসকাউন্টিং ভ্যালুটা বের করলাম। তাহলে $10 আসলে ঘটনাটা এরকম, এই $10 এর বর্তমান যে পারচেজিং ইয়েটা, সেটা হলো $12.18। তার মানে $12.18 যদি সে পায় ব্যাংকে রেখে ওই বিনিয়োগকারী $12.18 পায়, তাহলে $1 পেলে তাহলে তার আয় হইলো 21.8%, ঠিক আছে? এখানে যে $10 বিনিয়োগ করতেছে, সে $10 বিনিয়োগ করে সে $12.81 সে রিটার্ন পাচ্ছে। তাই সেই রিটার্নের ইল্ডটা হলো এইটা, এত পার্সেন্ট তার আয়। এখন এই আয়ের হারটা যদি আমি দেখি, আমেরিকায় বিনিয়োগ করলে যদি যে আয়টা আছে সেটা মাত্র 9%, 9% না 11%। আমেরিকাতে 11%। বিনিয়োগ করলে 11%, তাহলে এটা তো 11%-এর সাথে বেশি, তাহলে ফিজিবল হবে। আমেরিকার ইয়েটা ওর্থওয়াইল হবে, অর্থাৎ এই আরবিট্রেজ, কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ ওর্থ কনসিডারিং, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন করছে যে এটা আসলে কখন আরবিট্রেজটাই হবে না, কোন ক্ষেত্রে তুমি এই আরবিট্রেজে যাবা না? তো আরবিট্রেজে তুমি যাবা না যদি তার ট্যাক্স পলিসি চেঞ্জ করে, যদি ইয়ে গভর্নমেন্ট ট্যাক্স পলিসি চেঞ্জ করে দেয়, তারপর যদি তোমার ইয়েটা হয় এই কোনো আপডেটেড বা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসে, ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রানজাকশন কস্ট, এগুলো যদি কনসিডার করা হয়, তাহলে এই ইয়েটা আরবিট্রেজটা পসিবল হবে না। আচ্ছা, এবার দেখি তো ওরা কি উত্তরটা লিখছে। However, the funds should be invested in Malaysia, which could cause some concern about default risk or government restrictions on convertibility of the currency back to dollar. হ্যাঁ, ওরা বলছে যে যদি তুমি মালয়েশিয়াতে বিনিয়োগ করো এবং মালয়েশিয়া থেকে যদি নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসো, আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট কোনো রকমের এই ইয়েতে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে যদি কোনো রকমের চেঞ্জ নিয়ে আসে, তাহলে সেটা এটা কার্যকর হবে না। মানে গভর্নমেন্ট যদি তোমার এই কারেন্সি কনভার্টিবিলিটির ক্ষেত্রে, মানে এই যে আমি কনভার্ট করব, মনে করো মালয়েশিয়ান রিঙ্গিট আর ডলার, এই দুইটার মধ্যে যে বিনিময়টা হবে, সেই বিনিময় হারের ক্ষেত্রে আনার সময় যদি কোনো রকমের টার্মস এন্ড কন্ডিশনে চেঞ্জ নিয়ে আসে, তাহলে এটা কার্যকর হবে না। এই হলো আমাদের এখানে জানতে চেয়েছিল। এবার তোমরা করবা, দেখবা, আমার মনে হয় ক্লিয়ার বুঝবা। পাশের পরে 18 গেল। আপনি যেভাবে বলছেন এইভাবে সাজিয়ে দিলেই হবে স্যার।
হবে। ইগনোর টেক্সট ইফেক্টস বলছে এটা কিসের? আমি বলছি যে কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ যে কার্যকর হবে না কখনো, মানে এই 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 কা- এই এই ক্ষেত্রে তুমি বিনিয়োগকারী নামবে না কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজের এই ব্যবসায় নামবে না। তো আমি বলছি যে যদি যদি তোমার ট্যাক্স পলিসি চেঞ্জ হয়, অ্যাডভান্স টেকনোলজি আসে, আর হলো তোমার ইয়ে ট্রানজেকশন ট্রান্সপোর্টেশন কস্ট যদি কনসিডার করে, তো এই তিনটা কথা সব আরবিট্রেজের ক্ষেত্রে প্রযোজ্য, সব কয়টা আরবিট্রেজের ক্ষেত্রে প্রযোজ্য। এখন স্পেসিফিক্যালি এই কোশ্চেনের জন্য যে উত্তরটা, সেই উত্তরটা এই কথা লিখতে পারো, সাথে তুমি আরেকটু যোগ করে দিবা, সেটা হলো যদি কারেন্সি কনভার্টিবিলিটির ক্ষেত্রে কোনো রকমের এই পলিসি চেঞ্জ হয় গভর্নমেন্টের, তাহলে সেটা ব্যবসা নামবে না। যে উত্তরটা হলো, আবার বলছি, যে দ্য ফান্ডস উড বি ইনভেস্টেড ইন মালয়েশিয়া, ফান্ডসটা মালয়েশিয়াতে ইনভেস্ট করা হয়, হুইচ কুড কজ সাম কনসার্ন অ্যাবাউট ডিফল্ট রিস্ক, যেটার সাথে অবশ্যই বাই ডিফল্ট কিছু রিস্ক থেকেই যায়, অর গভর্নমেন্ট রেস্ট্রিকশন, অথবা গভর্নমেন্ট রেস্ট্রিকশন যদি ওখানে কার্যকর হয়, অন কনভার্টিবিলিটি অফ দ্য কারেন্সি ব্যাক টু ডলার্স, এবং ওই মালয়েশিয়ান রিঙ্গিটকে যখন ডলারে নিয়ে আসবো নিজের দেশে আমেরিকাতে, তখন যে কনভার্টিবিলিটি করবো না, সেই কনভার্টিবিলিটির ক্ষেত্রে যদি গভর্নমেন্টের কোনো রকমের এই রেস্ট্রিকশন আরোপ হয়, তাহলে একটা রিস্ক থাকবে, সেই ক্ষেত্রে এই আরবিট্রেজ সিচুয়েশনে যাওয়াটা ঠিক হবে না। এই হলো। স্যার এখানে 1+0.40, স্যার 1টা কিসের স্যার? সূত্রের 1 প্লাস আই, এটা হলো 1 প্লাস আই, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, কিন্তু এখানে এন আমরা ওই একই অ্যামাউন্ট, তো এই জন্য আমরা এনটাকে আর কনসিডার করি নাই, বুঝছো, 1 হিসেবে কনসিডার করি, ইনটু ডিসকাউন্টিং যে এটা 0.87। আচ্ছা, এরপর আসো 19। হ্যাঁ 19 আমি শিখাইনি। 19 হলো তোমার কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজের সাথে এখানে আছে, এখানে আইআরপি আছে, ইন্টারেস্ট রেট প্যারিটি আছে। 22 কাভার্ডের 32, আচ্ছা 22-এর বি নাম্বারটা বোঝা নাই না? 22-এর বি, উড কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ বি পসিবল ফর এ মরক্কান ইনভেস্টর ইন দিস কেস, মরক্কোর বিনিয়োগকারীর জন্য এই কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজটা কি হবে, পসিবল হবে কিনা? আচ্ছা, আমেরিকান বিনিয়োগকারীদের জন্য কি পসিবল হয়েছিল এই নাম্বার রিকোয়ারমেন্ট যে করছিলা? তো কি হয়েছিল, আমেরিকান বিনিয়োগকারীদের জন্য কি লাভ হয়েছিল? লাভ হয় নাই, ঠিক না? আমেরিকান বিনিয়োগকারীদের জন্য লাভ হয় নাই, তাহলে মরক্কোর জন্য হবে। অঙ্ক করলেও হবে, অঙ্ক না করলেও বলে দিতে পারবা হবে। মানে এখানে যে কন্ডিশন গুলো আছে, যে ইন্টারেস্ট রেট, এটা কি উল্টাই যাবে নাকি সেম থাকবে? যে মরক্কোর না, সব সব তথ্য ঠিক আছে, প্রশ্নে বলছে সব তথ্য ঠিক আছে। এরপরে বি নাম্বারে বলছে উড কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ বি পসিবল ফর এ মরক্কান ইনভেস্টর ইন দিস কেস, মরক্কান বিনিয়োগকারীর জন্য এই কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ কি পসিবল হবে কিনা। হ্যাঁ, আর এখানে যে ইনভেস্টমেন্টটা দেওয়া আছে $5 লাখ, এটা তো স্যার মরক্কোতে নিতে হবে স্যার, মরক্কো ইনভেস্ট করতে গেলে। না, মরক্কন বিনিয়োগকারী তো মরক্কোতে বিনিয়োগ করবো না, মরক্কন বিনিয়োগকারী তো আমেরিকাতে এসে বিনিয়োগ করবে, কথা বুঝছো? মরক্কান বিনিয়োগকারী তো আর ওইটাকে কনভার্ট করে মরক্কোর দিরহামে নেওয়ার দরকার নাই, কারণ দিরহামে নিলে কি তার নিজের দেশে তো সে বিনিয়োগ করবে না, সে বিনিয়োগ করবে হলো আমেরিকাতে এসে, তাহলে আমেরিকাতে এসে সেই 5 লাখ টাকা সে বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পরে তার মানে স্পট রেট আর কোনো কার্যকর হচ্ছে না, ফরওয়ার্ড রেটটা কার্যকর হবে। তারপরে তো আমেরিকাতে বিনিয়োগ করে আমেরিকাতে যে সুদ সহ সে করবে কি, আবার সুদ আসল সহ পুরো টাকাটা ওই যে কয়দিনের মেয়াদ আছে ওই কয়দিন পরে মরক্কোতে ফিরিয়ে নিয়ে যাবে, যখন ফিরিয়ে নিয়ে যাবে তখন সে মরক্কান দিরহামে কনভার্ট করবে। তো তখন কনভার্ট করে দেখবে যে সে আসলে এই মরক্কান দিরহাম তার কাছে যেটা আছে, সেই মরক্কান দিরহামকে তুমি তখন আবার সেই স্পট রেটে কনসিডার করে দেখবে। আচ্ছা, আমরা করে দিই।
অঙ্ক না করেও আমি উত্তর বলে দেওয়া যায়, তারপরে করে দেই। এটা করে দিচ্ছি। আসো স্টেপ 1। স্টেপ 1, বিনিয়োগ করার জন্য ডলার আছে হলো তোমার এই ডলার $5,00,000। তাহলে $5,00,000কে আসো ইনভেস্ট করি। ইনভেস্ট $5,00,000। প্রথমে ইনভেস্ট করলাম, প্রথমে কনভার্ট করলাম না, যদিও এই অঙ্কের প্রথম নিয়ম হলো কনভার্ট করা, এখানে কনভার্ট করলাম না কারণ এটা কনভার্ট করে দিছে, পরে যদি প্রয়োজন হয় তখন করব। তাহলে ইনভেস্ট $5,00,000 at the in USA by মরক্কান ইনভেস্টর। স্পষ্ট করে লিখে দিই, মরক্কান ইনভেস্টর। বাই মরক্কান ইনভেস্টর। লেখা না বদলে জিজ্ঞেস করো, ইনভেস্ট এত ইন ইউএসএ বাই মরক্কান ইনভেস্টরস। আচ্ছা, কত দিনের জন্য? ফর, অঙ্কে কত দিন আছে? 60 দিন। ফর 60 ডেজ, ফর 60 ডেজ, 60 দিনের জন্য। ঠিক আছে, 60 দিনের জন্য ইনভেস্ট করবো। এবার রেটটা জানতে চাই। অ্যাট দ্য রেট অফ, কত রেটে? আমেরিকান ইন্টারেস্ট রেট কত? আমেরিকার ব্যাংকের ইন্টারেস্ট রেট হলো 1%। অ্যাট 1%, 1%। তাহলে এবার আমার অ্যামাউন্ট কত হবে? দ্য অ্যামাউন্ট উইল বি, ঠিক আছে, কমা দিয়ে লেখো, দ্য অ্যামাউন্ট উইল বি, অ্যামাউন্ট উইল বি। তাহলে আমার সুদ আসল কত হবে? তাহলে সুদ আসল বের করে ফেলি। তাহলে আমি বিনিয়োগ করছি হলো $5,00,000। ওকে, $5,00,000 যোগ $5,00,000 ইন্টু $5,00,000কে আমি সুদ বের করবো এর উপরে 0.01, এ হলো সুদ। এটাই 60 দিনের। তাহলে এটা করলে কত হয়? কত হয়? স্যার এই ম্যাথটা কালকে করাইছিলেন। করাই নিব। এটা এই অঙ্ক আসল 5,00,000 স্যার। ইয়ে করো, অন্য যত্রতত্র অপ্রয়োজনীয় ইয়ে করবা না তো, মিউট অন করবা না তো। প্রয়োজন হলেই কেবলমাত্র মিউট অন করে কথা বলে সাথে সাথে আবার মিউট করে রাখবা। আচ্ছা, তাহলে এটা কত হয়েছে আমাকে বললা যেন, সেজন্য বললা কত হয়েছে? স্যার 5,05,000। 5,05,000, 5,05,000, 5,05,000 দশমিক আছে নাই? না স্যার। তাহলে 5,05,000 এটা কি ডলার? এত ডলার, ঠিক আছে। তো এই ডলারটা আমি মরক্কোর মানুষ আমেরিকাতে বিনিয়োগ করে এই টাকাটা পাবো। তাহলে এই ডলারটা তো আমি আবার নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসবো, মরক্কোতে ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে কনভার্ট করতে হবে। আসলে স্টেপ 2, কনভার্ট US ডলার 50,500,000, $5,05,000 টু মরক্কান দিরহাম আফটার 60 ডেজ, 60 দিন পরে। 60 দিন পরে যে রেটে কনভার্ট করবো সেটার নাম হলো ফরওয়ার্ড রেট, অ্যাট ফরওয়ার্ড রেট। তাহলে ফরওয়ার্ড রেটটা কত লিখি? মরক্কান দিরহাম 1, এই তুমি বারবার অন করো না তো, শব্দ হয়। সরকার কি সরকার যেন? মরক্কান দিরহাম 1 সমান ফরওয়ার্ড রেটটা কত দেওয়া? পয়েন্ট ডলার 0.108, $0.108 এত।
এই ফরওয়ার্ড রেটটা এটা হয়। তো আবার এবার আমরা কনভার্ট করি 50500 এত, দুইটা সেম কারেন্সি ভাগ হবে $.108। এবার ভাগ করে কত হয়েছে বলো? কত হয়েছে? স্যার 40,75,925। 40,75,900। 46 হবে। 46 লাখ। 46। জি স্যার। 46,75,926.926। 926 926। ওকে, এটার চিহ্ন হবে কি? এমডি, মরক্কান দিরহাম। ঠিক আছে, এখন এইটা তো মরক্কান দিরহাম আমি আমার দেশে ফিরে নিয়ে গেলাম, কিন্তু আমি মরক্কান দিরহাম কত নিয়ে ব্যবসা শুরু করছিলাম তা তো জানি না। আমি তো সরাসরি $5 লাখ আমার কাছে ছিল, যে ডলারটাকে আমি ওখানে বিনিয়োগ করছিলাম। ওই ডলারের স্পট রেটে তোমরা এখন বুঝছো, ঠিক না? আচ্ছা, আর আর প্রবলেম ছিল 33, 32, 33, 39। আমার মনে হয় 39টা আমি মনে হয় এই ধরনের করাইনি। দেখি 39টা আগে পরে দেখি, তাহলে 39টা বাদ দেব। 39, 39 কি আছে? 39 না, 39 আমি শিখাইনি। এটা হলো ওই আইআরপির অঙ্ক। তো 39 বাদ। 32 আর 33 এই দুইটার একটা অঙ্ক বুঝাইলে আর একটা অঙ্ক শুরু সেম। ঠিক আছে, তো 32 আর 33 তাহলে একটু আলোচনা করি। 32 আলোচনা করি, 33 করে নিও নিজেরা। ঠিক আছে, 32টা আলোচনা করে দিই, 33টা করে নিও। পারবা না? আসো 32। স্যার 32 আপনি ক্লাসে করাইছিলেন, ওই যে 33টা করে দিবেন। ওকে ফাইন, 33 করাই দিই। 33 করে দিছি। 33 বলছে ইউ আর গিভেন দিস কোটস বাই ব্যাংক। আচ্ছা, আমি তাহলে কোটেশন গুলো তোমার একটু লিখি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কোটেশন গুলো একটু লিখে ফেলি। কোটেশন হলো কানাডিয়ান ডলার 1 সমান ইউএস ডলার। কানাডিয়ান ডলার 1 সমান ইউএস ডলার 0.70। তারপরে কানাডিয়ান, আচ্ছা 0.10, আর একটা হলো 0.73। কানাডিয়ান 0.10 ডলার 0.73। তার মানে এটা বিট টাস্ক। আচ্ছা, এরপর একটা বলছে দ্য ব্যাংক উইল উইলিং টু বাই, ইউ ক্যান সেল কানাডিয়ান ডলার্স। ইউ ক্যান সেল মানে ব্যাংক বাই, ঠিক আছে। ইউ ক্যান বাই তুমি কিনবা মানে ব্যাংক সেল, ঠিক আছে। বিট আস্ক, ওকে। এরপর দ্য ব্যাংক উইল উইলিং টু বাই 0.9 আর 0.94। ওকে, এটা কি? ইউরো, ইউরো আর ডলার, বাই ডলার। তাহলে ডলার 1 সমান ইউরো, ইউরো 0.90, আর একটা হলো ইউরো 0.94।
এরপর আছে the bank willing to buy the Canadian dollar, আচ্ছা Canadian dollar 1 সমান 0.64 ইউরোস আর 0.68, 0.64 ছোটটা এখানে লিখবো ইউরো আর হলো 0.68 নাকি ভুল লিখলাম, হ্যাঁ 6.68 ঠিক আছে পার ইউরোস পার কানাডিয়ান ডলার। ওকে, তোমার বিনিয়োগ করার জন্য আছে $1,00,000, বিনিয়োগ করার জন্য আছে ডলার 1,00,000 বিনিয়োগ করার জন্য আছে। তো এখন আমাকে ওরা বলছে ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ বলতে ক্রয় না? হ্যাঁ বিড মানে ক্রয়, ব্যাংকের ক্রয়। এই বিট আর আস্ক রেট গুলো তাহলে তো বেশ স্যার সমস্যা হয়। স্যার মানে কানাডিয়ার ডলার ওইটা তো তাহলে ইতে সরি মানে আজকে হবে ডলার $0.70। $0.7 আজকে হবে কেন? স্যার এখানে সেল বলছে এজন্য বললাম। ইউ ক্যান সেল, তুমি সেল করবা, ব্যাংক কিনবে, বুঝছো? তুমি সেল করলে ব্যাংক কিনবে না? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখানে খেয়াল করে যে ব্যাংকের বিড লিখে দিয়েছি, ব্যাংকের আস্ক। বিড আর আস্ক বলতে ব্যাংকের বোঝায়, তোমার আমার না, ব্যাংকের রেট। তাহলে ব্যাংকের বিড, প্রত্যেকটা বিড ছোট, আস্ক বড়, তাহলে সে ব্যাংকের লাভ হবে, নাহলে তার ব্যাংকের লাভ হবে না, তাহলে তো ব্যাংকের লস করবে। কখনো কি কোনোদিন ব্যাংক লস করার জন্য ব্যবসা করে? এই জন্য দেখো প্রত্যেকটা বিড কানাডিয়ান ডলার 1 সমান বিড 0.70 আর আস্ক হলো 0.73, আর বিড হলো 0.90, ওটা হলো 0.94, বিড হলো 0.64, হলো 0.68, প্রত্যেকটা আস্ক বড়। ওকে, এইভাবে আমরা সাজাই ফেললাম। এখন আমার বিনিয়োগ করার জন্য আছে এই ডলারটা। আমি বলছিলাম একটা জিনিস শিখাইছিলাম ট্রায়াঙ্গুলার আরবিট্রেজের ক্ষেত্রে, বলছিলাম যে যেটা বিনিয়োগের ক্ষেত্রে যে টাকাটা, ওইটা যে কারেন্সি আছে ওই কারেন্সিটাকে উল্টাই দিও, ওই কারেন্সিটাকে ভ্যালুতে রাখো, এটা বলছিলাম। তুমি ইচ্ছা করলে ভ্যালুতে রাখতে পারো, ভ্যালুতে না রেখেও অঙ্ক করা যায়, ভ্যালুতে না রেখেও অঙ্ক করা যাবে, তবে তুমি ইচ্ছা করলে ভ্যালুতে নিতে পারো। এখন তুমি বলতে পারো স্যার ভ্যালুতে না রেখে আমি অঙ্ক করতে পারবো, সেক্ষেত্রে কিভাবে? হ্যাঁ, সেক্ষেত্রে ভ্যালুতে না রেখে তুমি ইউরোতে, যে এই ডলারটাকে তুমি ইউরোতে কনভার্ট করতে পারো, এই ডলারটাকে ইউরোতে কনভার্ট করতে। তখন কনভার্ট করতে গেলে তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি এই রেটটা কনসিডার করব না এই রেটটা কনসিডার করব। তুমি যদি কনভার্ট না করো, মানে এইটাকে যদি কোটেশনটাকে যদি না উল্টাও, খেয়াল করো এই কোটেশনটাকে তুমি অপোজিট কোটেশনে যদি না নাও, তাহলে তুমি 0.94 কে ব্যবহার করতে পারবে না, তুমি তখন এই বিট ব্যবহার করতে হবে তোমাকে। আমি কিন্তু বলছিলাম যে প্রথমবার ইউজ করব আস্ক, তারপরে যতবার ইউজ করব ততবারই বিট করব। কিন্তু যদি তুমি এটা বলছিলাম, সেন্সটা ছিল হলো এই ডলার যেটা বিনিয়োগ করব সেই কারেন্সিটাই আমার, সেই কারেন্সিকে আমার অবশ্যই ভ্যালুতে থাকতে হবে, ভ্যালুতে 1 থাকলে হবে না। কিন্তু যদি 1 থাকে তাহলে তুমি প্রথমবার ইউজ করবা বিট, আস্ক ইউজ করতে পারবে না। কথা বুঝছো না বুঝো নাই? তুমি যদি কোটেশন না উল্টাও, এখন আমি এই কোটেশনটাকে উল্টাতে চাই, আমি এটাকে উল্টাই দিতে চাই, 0.1 ডিভাইডেড 0.90 আর হলো 1 ডিভাইডেড 0.94, এটা উল্টাই দিব আমি। এখন তুমি আমাকে বলো উল্টাই দিব কেন, কারণটা কি? কারণ কি আমি বলছিলাম? স্যার ডলারকে মানে সমান সমানের ডান পাশ আনবার জন্য। আরে না, বিনিয়োগের জন্য ডলার দেওয়া আছে। স্যার ওই যে ভ্যালুর জন্য হ্যাঁ বলছি। হ্যাঁ, ভ্যালুর জন্য, রাইট। বিনিয়োগের কারেন্সিটা ডলার, আর এই জন্য ডলার যেখানে আছে সেই ডলারটাকে আমি ভ্যালু বানাবো, 1 রাখবো না। এটা তো আছে 1, এটা 1 রাখবো না, আমি ভ্যালু বানাবো। এই জন্য আমি এই করছি। এখন করো, এটা ভাগ দাও, কত হয় বলো, ভাগ দিয়ে বলো প্রথমটা কত হয়েছে। 1 ডিভাইডেড 0.90 কত হয়? 1.11 1.11, এটা ডলার সাইন, এটা কত হয়? 1.94
94 sorry 1.063 1.063 ওকে তাহলে এখন এই দুটোর মধ্যে বড় কোনটা এটা বড় না এটা বড় 1.11 বড় তাহলে এটা হবে আস্ক এটা বিট এবার আমি প্রথমবার ইউজ করব স্টেপ 1 প্রথমবার ইউজ করব আস্ক তারপর সববার বিট আচ্ছা কথা হলো এখন আমি যে অন্য যে ইয়েগুলো আছে সেখানে কি কোটেশন আমি চেঞ্জ করব কিনা ঠিক আছে সেই কোটেশন কি আমার চেঞ্জ করা দরকার আছে কি নাই এই হলো একটা বিষয় তো আমি যেহেতু একটা কোটেশন এটা আমার অবশ্য চেঞ্জ করা দরকার এটা ভ্যালুতে আছে এটা দরকার নাই ভ্যালুতে এটা আছে ঠিক আছে না আচ্ছা আর স্যার দেখ পুরো সেকশন রেটটা পরিবর্তন করা লাগবে হ্যাঁ হ্যাঁ পুরো সেকশন রেট পরিবর্তন করা লাগবে ইউরো সমান না লাগবে কানাডিয়ান ডলার কারণ আমরা কানাডিয়ান ডলারটারই তো আমরা ইউরোতে নেব মানে ইউরোটারই তো আমরা কানাডিয়ান ডলারে নেব তখন এটা লাগবে মানে উল্টো ভাবে দেওয়া আছে সবকটাই চেঞ্জ সেকেন্ড স্টেপে সবকটাই চেঞ্জ একটা রেট চেঞ্জ করছি না সবকটাই চেঞ্জ করব তা করব ক্রমে আগে আমি করে নিই স্টেপ 1টা করি স্টেপ 1 এই কনভার্ট ডলার 1 লাখ to euro at the rate of euro 1 সমান ডলার US ডলার 1.11 এই রেট ঠিক আছে তো আশা করি ডলার 1 লাখ এটা ডলার 1.11 কত ইউরো হয় বলো কত ইউরো হয় স্যার 90,090.09009 90,090 হ্যাঁ 09 09 009 009 ওকে এত ইউরো হয়েছে এবার এই ইউরোটাকে যদি আমি কনভার্ট করতে চাই দেখি কথা আমার একটা কারেন্সি ব্যবহার হয়ে এটা ব্যবহার হয়ে গেছে বুঝে নিচ্ছি এটা কাজ শেষ ঠিক আছে এই কারেন্সি এই ইউরোটাকে আমি কনভার্ট করতে চাই এই ইউরোটাকে কনভার্ট করতে চাই কানাডিয়ান ডলারে ইউরো আছে কানাডিয়ান ডলার আছে তো ইউরোটাকে কানাডিয়ান ডলারে কনভার্ট করতে চাই পারবো সমস্যা নেই ঠিক আছে কারণ এখানে এটা আমার কি এটা হলো তোমার এই এখন মনে করো এটা আমার কনভার্ট করার জন্য আছে এটা কনভার্ট করার জন্য আছে আর এটা ভ্যালুতে আছে তাহলে এখন তুমি বিট রেট ইউজ করতে পারবা এই বিট রেট ইউজ করে কনভার্ট করবা কিসে কানাডিয়ান ডলারে ওকে ফাইন কানাডিয়ান ডলারে কনভার্ট করলাম এরপরে আমি কানাডিয়ান ডলারটা আমার বের হবে এরপরে কনভার্ট করার পরে যেটা বের হবে সেটা কানাডিয়ান ডলার এই কানাডিয়ান ডলারটা কে আমি ডলার বানাতে চাই ঠিক আছে তো কানাডিয়ান ডলার এখানে কিন্তু এটা কানাডিয়ান ডলার ঠিক আছে না এখানে কিন্তু কানাডিয়ান ডলার তো এইটাকে আমার আবার উল্টাইতে হবে এটা 1/0.70 আর 1/0.73 উল্টিয়ে যেটা ছোট সেটা বিট ওই বিটটা নিতে হবে সেই বিট দিয়ে আমার উল্টাইতে হবে বুঝছো কিনা কথা বুঝছো জি স্যার বুঝছি স্যার তো বুঝছি স্যার যে কোটেশনটা পরিবর্তন না করে কিভাবে বলছেন এটা আচ্ছা আবার বলি হ্যাঁ আমি যেখানে তো ইউরো বের করব আবার এখানে দেখো ইউরো বের করছি এই ইউরোটা আমি যেটা বের করেছি সেটাতে কি ভ্যালুতে আছে কিনা হ্যাঁ কোটেশনের মধ্যে আমি তাকাই দেখি আমার হাতে কোটেশন আছে এই দুইটা এই যে একটা কোটেশন আর এই একটা কোটেশন কোথায় ইউরো আছে এই যে এখানে ইউরো আছে তো ইউরো আমার এখানে ভ্যালুতে আছে ইউরোটা কিসে আছে ভ্যালুতে আছে এই যে ইউরো যেটা সেই ইউরোটাও ভ্যালুতে আছে তো আমার টেনশনের কিছু নাই
তাহলে আমি এখান থেকে আমি কোন কোটেশনটা নিতে পারি? আমি এখান থেকে বিটকে অবলীলায় নিতে পারি, এই যে এই কোটেশনটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এই কোটেশন আর এই কোটেশন এই দুইটা তাহলে আমি করি, এখানেই করি। তাহলে এটা এটা সেম কারেন্সি, ভাগ দিতে হবে। ভাগ হলো ইউরো 0.64, ভাগ দিয়ে বলো কত হয়েছে আমাকে। তুমি লিখে করো, আমি জাস্ট এখানে লিখলাম না, স্টেপ 2 তে তুমি করো। ভাগ দিয়ে কত হয় বলো, কত হয়েছে ভাগ দিয়ে? ওভাবে বলবা না, এই বলো 1,40,000 765.7658 7658। ওকে, তো এটার চিহ্ন কি হবে? এটার চিহ্ন হবে কানাডিয়ান ডলার। কানাডিয়ান ডলার, ওকে। কানাডিয়ান ডলার আমার এই কোটেশন শেষ ব্যবহার করা। এবার কানাডিয়ান ডলার আসো, এখানে কানাডিয়ান ডলার। এই কানাডিয়ান ডলার 1 সমান ইউএস ডলার আর ইউএস ডলার। তো আমি কানাডিয়ান ডলারকে কনভার্ট করব, হ্যাঁ, ইউএস ডলারে। কিন্তু কানাডিয়ান ডলার দেখবো ভ্যালুতে আছে কিনা। কানাডিয়ান ডলার ভ্যালু নাই, 1 আছে। ভ্যালু থাকলে আর সমস্যা ছিল না, আছে 1। দাও উল্টায়, উল্টায় দাও, উল্টায় দাও। উল্টায় দিলে পরে এইটা হবে ছোট, এইটা হবে, এইটা তখন বিট হবে, এটা ছোট হবে। এইটা কত হয়? 1 রে 0.73 দিয়ে ভাগ দাও। 1.369 1.369 এটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তখন এটার চিহ্ন কিন্তু, হ্যাঁ এটার চিহ্ন তখন কি হবে? এটা কানাডিয়ান ডলার না কানাডিয়ান ডলার হবে? কানাডিয়ান ডলার 1.7 কত যেন বললা নূর? 1.369 1.369, এটা এত কানাডিয়ান ডলার আছে। তাহলে এইটা কানাডিয়ান ডলার, এটাও কানাডিয়ান ডলার, সেম কারেন্সি হবে। ভাগ করো, ভাগ করো এটারে, যেটা বের করছিলে ভাগ করো। বোর্ডের নিচেটা দেখা যাচ্ছে না। 1.7 দাঁড়াও, 1.369 1.369 দিয়ে ভাগ দাও। 1.369 1,02,823 তাহলে ভাগ করলে হয় হলো 1,02,823 1,02,823.788 788। এখন এটার চিহ্ন কি হবে? এটাকে কারেন্সি চিহ্ন কি হবে? ইউএস ডলার, ঠিক না? ইউএস ডলার। তাহলে তুমি ব্যবসা শুরু করছিলে কত ইউএস ডলার নিয়ে? 1,000,000 1 লাখ। কত ইউএস ডলার নিয়ে ব্যবসা শুরু করছিলা? 1 লাখ ইউএস ডলার। এই যে 1 লাখ তোমার বিনিয়োগ, 1 লাখ ইউএস ডলার নিয়ে শুরু করছিলে ব্যবসা। এখন আছে কত? 1,28,000 না 1,02,823 এটা আছে। তার মানে তোমার প্রফিট হয়েছে, ঠিক না? প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে। কিন্তু ওদের তো হয়েছে, ওদের হয়েছে স্যার লস হওয়ার কথা তো স্যার। স্যার আপনি ওই যে ক্রস এক্সচেঞ্জ রেটের স্যার উল্টানো লাগতো স্যার। আপনি তো ওটা উল্টাইলে স্যার হয়ে যেত। ওই যে ইউরেটটা না? জি স্যার, ওটা আমার উল্টায় করছে, ওটা আমাদেরটা মিলছে স্যার। ও, এটা উল্টাইলে হইতো, এটা উল্টাইনি বলে হয় নাই না? জি স্যার, ওই ওই ফার্স্টের যে কোটেশনটা দেওয়া আছে ওটা ঠিক আছে। সেকেন্ড কোটেশনটা আর হচ্ছে ক্রস এক্সচেঞ্জ কোটেশন, ওটা দুইটা উল্টাই দিত স্যার। মানে তোমার ওই একটা কোট উল্টাইলে সবই উল্টাই দেবে, ঠিক আছে? উল্টাই উল্টাইলে তাই উল্টাই করো, একটা উল্টাইলে সবই উল্টাই দেবে। আমি একটা উল্টাইছিলাম না, সব কয়টা উল্টাই দেবো, ঠিক আছে? সব কয়টা অপোজিট করে দিয়ে করো। আমি এখানে দুইটা উল্টাইছি, প্রথমটা উল্টাইছি আর এইটা উল্টাইছিলাম, আর হলো লাস্টেরটা উল্টাইছিলাম। দুইটা উল্টাইছিলাম, মাঝখানেরটা উল্টাইছিলাম না। মাঝখানেরটা উল্টাইতেও না, লস হয়, ঠিক আছে? আর না উল্টাই করে দেন না স্যার। মাথায় না উল্টাইলে করাইলে তাহলে একটা উল্টানো যাবে না, প্রথম থেকে উল্টানো যাবে না। না উল্টালে করানো যায়, তাহলে সেক্ষেত্রে প্রথমে আস্ক রেট ধরা যাবে না। নিয়মটা যে আমি বলছি, প্রথমে আস্ক এই কথা বলছিলাম না? তারপরে যতবার ব্যবহার করবো সবসময় বিড, এই কথা বলছিলাম। তখন আমি আস্ক নিতে পারবো না, না উল্টাইলে আস্ক নিতে পারবো না, প্রথমে বিড নিতে হবে। প্যাসের দরকার নাই, ঝামেলা দরকার নাই, উল্টাই সব উল্টাই দিবা।
উল্টা একটা উল্টালে সবগুলো উল্টায় অঙ্ক করবা। ঠিক আছে, আজকের মতো থাক। আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে বাদ বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্যার ঠিক আছে? আগামীকাল সকাল 8টায় না? আগামীকাল? ও আচ্ছা, আগামীকাল বাদ দাও, পরশুদিন 9টায় কথা বলবো। আগামীকাল ওকে বাদ দাও। স্যার। স্যার ওকে স্যার 20 নম্বর অঙ্কটা একটু দেখবেন স্যার, ওটা তো স্যার একটু ওই যে সমস্যা ছিল। রাত 10টা 14 বাজে, আর পারবো না এখন। ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।